হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে তোমাদের জন্য স্টেলার ট্রান্সফরমেশন এর ফাইনাল সিজন এক্সপ্লেন করতে চলেছি। এই সিজন এর মাধ্যমেই আমাদের এই সিরিজটার গল্প শেষ হয়ে যাচ্ছে। তো সিজন 7 এর শুরুতে আমরা জো এম্পাররকে দেখতে পাই। সে তার বাবার জো ইয়েন এর সামনে বসে আছে। আর এই মুহূর্তে ঠান্ডার পানিশমেন্ট এক্সাল্টেড সেলেস্টিয়াল গড জো ইয়ন ভীষণ রেগে আছে। সে নিজের ছেলে জো এম্পাররকে বলল, জো এর যখন এক্সাল্টেড সেলেস্টিয়াল গডের ব্যাটল শুরু করবে তখন তোমাকে জিয়াং ফ্যাং এর পাশে দাঁড়াতে হবে, তার সঙ্গে এগিয়ে যেতে হবে। এ শুনে জং এম্পিরর প্রশ্ন করলো, তাহলে কি আমরা কিন এর কাছ থেকে প্রতিশোধ নেব না? সে তো আমার সেকেন্ড আর থার্ড ব্রাদার দুজনকে মেরে ফেলেছে। জুইয়েন ঠান্ডা গলায় উত্তর দেয়, কেন নেব না? তারপর সে দাঁড়িয়ে প্রচন্ড রাগের সঙ্গে বলে, এক্সাল্টেড সেলেস্টিয়াল গড হওয়ার আগে আমার হাতে এখনো অনেক সুযোগ আছে। যদি কিনু একটা এক্সাল্টেড সেলেস্টিয়াল গড ব্যাটেলে অংশগ্রহণ নেয় তাহলে আমি তার স্পিরিচুয়াল সোলকে তার বডি থেকে টেনে বের করে আনবো। তারপর তাকে চিরকাল ঠান্ডার ট্রিবুলেশনের আগুনে পুড়িয়ে রাখবো। যতক্ষণ না সে তার মৃত্যু পর্যন্ত ভিক্ষা না চায় ততক্ষণ আমি তার স্পিরিটকে যন্ত্রণা দেব, কিন্তু তারপরও আমি তাকে মারবো না। আমি তাকে এমন কষ্ট দেব যাতে সে বাঁচতে না পারে, মরতে না পারে। এরপর সিন শিফট হয়ে আসে এক্সাল্টেড সেলেস্টিয়াল মাউন্টেনের বাইরে। সেখানে ইতিমধ্যে অসংখ্য সেক্ট গ্র্যান্ড এক্সপার্ট এসে পৌঁছেছে। সবাই এসেছে মাউন্টেনের ভেতরে থাকা ট্রেজার পাওয়ার আশায়। তাদের মধ্যেই জো এম্পেরর ও তার বাবার সঙ্গে উপস্থিত ছিল। ঠিক তখনই হঠাৎ তাদের সামনে বিশাল এক পোর্টাল খুলে গেল, আর স্পেস টাইম ক্র্যাক পোর্টাল থেকে বের হয়ে আসলো কিনু আর তার ওয়াইফ এবং তাদের সঙ্গী। কিনুকে দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। সবাই তার সম্পর্কে আলোচনা করতে শুরু করলো। এমনকি কয়েকজন গড কিং সরাসরি তার কাছে এসে বলল, আপনি কি গড কিং কিনু? আপনার সম্পর্কে আমরা অনেক কিছু শুনেছি। আজ আপনার সাথে সরাসরি দেখা করতে পেরে আমরা আনন্দিত। এরা আসলে ডিভাইন রিলমের সাধারণ গড কিং ছিল। ঠিক তখনই সেখানে মিস পিয়াও ইয়াও ও এসে পড়ে। তার সঙ্গে ছিল পিউইন এবং সাং ইউ। তারাও কিনুকে সম্মান জানালো। কিনু নিজে অবাক হয়ে ভাবছিল, সবাই আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছে কেন, এত ফর্মালিটি বা করছে কেন? তখন হঠাৎ ব্রাদার দানমিউ টেলিপেথির মাধ্যমে কিনুকে বলে, আসলে এখন ডিভাইন রিয়েলমে সবার মুখে এখন তোমার নাম, আর তার কারণ হলো সবাই তোমাকে ভয় পায়। যদিও কিনু ব্যাপারটা বিশ্বাস করতে পারছিল না। এরপরে কিনু এক্সাল্টেড সেলেস্টিয়াল মাউন্টেনের দিকে তাকালো। পুরো মাউন্টেনটাকে ঘিরে ছিল এক লাল রঙের মেমব্রেন, আর সেখান থেকে বের হচ্ছিল এনার্জি যা অত্যন্ত ভয়ানক ছিল। সেই এনার্জি অনুভব করে কিনুও বিস্মিত হয়ে গেল। সে বলল, অদ্ভুত, কেন জানি না এই এনার্জি আমার নিউ ইউনিভার্সিটি এর এনার্জির সঙ্গে কিছুটা মিল রয়েছে। কিনু যখন এইসব ভাবছিল তখনই সেখানে উপস্থিত হলো আজুরা গড কিং লো ফ্যাং। তার সঙ্গে ছিল ডিমন কুইন ইয়াসা। তারা আসা মাত্রই কিনুকে গ্রিটিং জানালো। কিনুও এগিয়ে গিয়ে তাদের শুভেচ্ছা জানালো। তখন ডিমন কুইন ইয়াসা মুচকি এসে বলল, কিনু, গড কিং হওয়ার পর কি তুমি এক্সাল্টেড সেলেস্টিয়াল গডের পজিশনের জন্য কমপ্লিট করতে চাও নাকি? কিনু মাথা নেড়ে বলল, না, আমি এমন কিছু নয়। আমি শুধু কৌতূহলবশত দেখতে এসেছি। আমি এক্সাল্টেড সেলেস্টিয়াল ট্রেজারের জন্য কম্পিট করব না। কথা বলার পর কিনু আবার আজুরা গড কিং এর দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আচ্ছা, এক্সাল্টেড সেলেস্টিয়াল মাউন্টেনের চারপাশে যে লাল রঙের মেমব্রেন দেখা যাচ্ছে ওটা আসলে কি? আজুর গড উত্তর দিল, এটাকে আমরা গড কিং ইনসোর্সেস বলে থাকি। এই রেড মেমব্রেন থাকার কারণে কোনো গড কিং নিজের ইচ্ছা মতো মাউন্টেনের ভেতরে বা বাইরে যেতে পারে না। শুধুমাত্র রিলিফ ডোর খুললেই যাওয়া সম্ভব। সবকিছু ব্যাখ্যা করার পর আজুরা গড কিং বলল, আমি শুধু তোমাকে গ্রিটিং জানাতে এসেছিলাম, আমি এখন চললাম। কথা বলেই সে টেলিপোর্ট করে সেখান থেকে চলে যায়। এরপর মাস্টার জিংলিন কিনু এর কাছে এসে বলল, এই মুহূর্তে ডিভাইন রিলমের মোট 47টি গড কিং আছে। তাতে সবাই কিন্তু এখানে আসেনি। এমনও কয়েকজন গড কিং আছে যারা সম্পূর্ণভাবে নিখোঁজ হয়ে গেছে। তারা এখনো বেঁচে আছে কিনা মরে গেছে তারও কোনো খবর নেই। তাই কিনু, আমাদের খুব সতর্ক থাকতে হবে। মাস্টার জিলিং যখন এইসব বলছিল ঠিক তখনই এক্সাল্টেড সেলেস্টিয়াল মাউন্টেনের দরজা খুলে যায়। দরজা খুলতে দেখে উপস্থিত সবাই আনন্দে ভরে উঠলো এবং দ্রুত মাউন্টেনের ভেতরে প্রবেশ করতে শুরু করলো। কিনু এবং তার সঙ্গীরাও তাদের সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে প্রবেশ করার পর মাস্টার জিংলিং বলছিল, প্রথম এক্সাল্টেড সেলেস্টিয়াল মাউন্টেন ব্যাটেলের সময় থেকে এই রিলিফ ডোর এখানে রয়েছে। কেউ জানে না এগুলো কে তৈরি করেছে কিংবা এই এক্সাল্টেড সেলেস্টিয়াল মাউন্টেন কোথা থেকে এসেছে। কথা শুনে কিনু মাউন্টেনের গায়ে খোদাই করা অদ্ভুত কার্ভিং গুলো দেখতে পায়। সে বলল, এই কার্ভিং গুলো ভীষণ অদ্ভুত। এগুলো এই বিশ্বের বলে মনে হচ্ছে না, কিন্তু এগুলো যে ইউনিভার্স থেকে আসুক না কেন আমি এর ভেতরে থাকা ডাও মিনিং অনুভব করতে পারছি। কিনু এই কথা বলার সঙ্গে সঙ্গেই তার স্পিরিচুয়াল সি এর মধ্যে একটা অদ্ভুত শর্ট এর দৃশ্য ভেসে ওঠে। সেই শর্টটা হাতে ধরলে ভয়ঙ্কর এক এনার্জি বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো। সেই এনার্জি এর শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে হেভেন অ্যান্ড আর্থ পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। এই টেরিফাইং শর্ট ইন্টেন্ট অনুভব করে কিনু নিজে হতবাক হয়ে যায়। সে বলল, এমন এক শক্তি যা হেভেন আর দুটোকেই কমপ্রেস করতে পারে এবং একই সঙ্গে একটি নতুন ইউনিভার্স সৃষ্টি
সৃষ্টি করতেও সাহায্য করতে পারে। এটাই কি কার্ভিং এর ভেতরে লুকিয়ে থাকা ডাও? আশ্চর্যের বিষয় হলো সেখানে উপস্থিত অন্য কেউ এই ব্যাপারটা অনুভবই করতে পারছিল না। মাউন্টেন এর ভেতরের দৃশ্য ছিল অবিশ্বাস্য রকম সুন্দর। চারপাশের সৌন্দর্য দেখে কিনিউ হঠাৎ বলল, ইস, যদি হাফি এবং সেবেলো গড কিং হয়ে যেত তাহলে ওরাও এই অসাধারণ দৃশ্যটা দেখতে পারত। কিনু যখন এসব বলছিল তখনই তাদের সামনে দরজাটা বিশাল এক বোর্ড আবির্ভূত হতে শুরু করলো। বোর্ডটা সবাইকে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে শুরু করলো। কিনু বলল, এই এক্সাল্টেড সেলেস্টিয়াল মাউন্টেনের ভেতরে আমরা টেলিপোর্ট করতে পারছি না, কিন্তু উঠতে তো পারছি, তাই না? এরপর সবাই উড়ে উড়ে বিশাল বোর্ডের কাছে চলে গেল। সেখানে লেখা ছিল, এক্সাল্টেড সেলেস্টিয়াল ব্যাটেল চলাকালীন যে গড কিং ল অফ টাইম সম্পূর্ণভাবে মাস্টার করতে পারবে সেই নতুন এক্সাল্টেড সেলেস্টিয়াল গড হতে পারবে। একই সঙ্গে সেখানে অরিজিন ট্রেজার ক্যালিড্রন সম্পর্কেও তথ্য দেওয়া ছিল। এই ক্যালিড্রন এর ভেতরে থেকেই এক্সাল্টেড সেলেস্টিয়াল ট্রেজার বের হয়ে আসবে। মোট 3টি ট্রেজার থাকবে, আর সেই 3টি ট্রেজারের মধ্যে ল অফ টাইম এর সিক্রেট লুকিয়ে থাকবে। যদি কোনো গড কিং ল অফ টাইম পুরোপুরি মাস্টার করতে নাও পারে, তবুও যদি সে 3টি এক্সাল্টেড সেলেস্টিয়াল ট্রেজার অর্জন করতে পারে, তাহলে সেও নতুন এক্সাল্টেড সেলেস্টিয়াল গড হতে পারবে। এই শুনে কিনু গভীর চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকলো, এত অল্প সময়ে ল অফ টাইম পুরোপুরি মাস্টার করা প্রায় অসম্ভব। তার মানে এক্সাল্টেড সেলেস্টিয়াল গড হওয়া বাস্তবিক পথ একটাই, 3টি ট্রেজার নিজের দখলে নিতে হবে। আর সেটা করতে গেলে ডিভাইন রেলমের প্রায় সব গড কিংকেই শত্রু বানাতে হবে। তখন কিনু বুঝতে পারলো কেন এক্সাল্টেড সেলেস্টিয়াল গড কম্পিটিশনে এত ভয়ানক রক্তপাত হয়। মাস্টার জিংলিং তাকে বলল, গতবার গড কিং জিও নামে এক অত্যন্ত শক্তিশালী গড কিং ছিল। সে একাই 10 জন গড কিং এর বিরুদ্ধে লড়াই করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই গড কিংরা সবাই টিম আপ করে তাকে মেরে ফেলে। আর এবারও আমার মনে হয় এখানে উপস্থিত গড কিংদের অর্ধেকের বেশি শেষ হয়ে যাবে, কিন্তু সেটা নির্ভর করে তার ভাগ্যের উপর। মাস্টার জিংলিং যখন এই কথাগুলো বলছিলেন, ঠিক তখনই হঠাৎ অরিজিন স্পিরিচুয়াল ক্যালিড্রন আবির্ভূত হতে শুরু করলো। এটা দেখে উপস্থিত গড কিংরা ভীষণ উত্তেজিত হয়ে উঠলো। সবাই অধীন আগ্রহে অপেক্ষা করতে লাগলো ক্যালিড্রনের ভেতর থেকে বের হওয়া এক্সাল্টেড সেলেস্টিয়াল ট্রেজারগুলো কি। তাই সে কিনুকে বলল, কিনু, আমার মনে হচ্ছে আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। কিনু সঙ্গে সঙ্গে বিষয়টা বুঝে গেল। তাই সে মাস্টার জিংলিংকে বলল, এক্সাল্টেড সেলেস্টিয়াল ট্রেজার প্রকাশ পেতে এখনো 10 বছর বাকি, তাই আপাতত আমাদের ফিরে যাওয়াই ভালো। আমার সন্তান জন্ম নেওয়ার পর আমরা আবার এখানে ফিরে আসব, আমাদের হাতে যথেষ্ট সময় আছে। মাস্টার জিংলিংও তার কথার সঙ্গে একমত হয়। তখন জিয়াংলি দূর থেকে নিজের বাবার দিকে তাকিয়ে বলে, তার চোখে স্পষ্ট বিষণ্ণতা ছিল, কারণ সে নিজের পরিবার থেকে আলাদা হয়ে গেছে আর তার বাবা এখনো তাকে পুরোপুরি বুঝতে পারেনি। এরপর কিনু এবং তার সঙ্গীরা সেখান থেকে রওনা দিল। অন্যদিকে জিয়াং ফ্যাং দূর থেকে তাদের চলে যাওয়া দেখছিল। তার মুখে তখন প্রচন্ড রাগ। সে মনে মনে বলল, যে করেই হোক আমি এক্সাল্টেড সেলেস্টিয়াল ট্রেজার অর্জন করবই, আর নতুন এক্সাল্টেড সেলেস্টিয়াল গড হব। তারপর কিনু এবং তার ওই নষ্ট বাচ্চাকে আমি নিজের হাতে মেরে ফেলবো। জিয়াং এম্পেরর এসব ভাবছিল, ঠিক তখনই জো এম্পেরর তার কাছে এসে বলল, ট্রেজার প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত আমাদের এখানেই কাল্টিভেশন করে নিজেদের স্ট্রেংথ রিকভার করা উচিত। জিয়াং এম্পেররও তার কথা সম্মতি দিল। এরপর সিন শিফট হয়ে চলে আসে হাফি এর দিকে। হাফি তখন একটা মেয়ে জিজিয়ার সঙ্গে বসেছিল। ফ্লাইং চ্যারিয়টে করে তাকে নিয়ে যাওয়ার সময় হাফি বলতেছিল, আমি একটা জায়গা খুঁজে পেয়েছি। সেই জায়গাটা চারপাশে সম্পূর্ণ ফুলে ভরা। আমি নিশ্চিত জায়গাটা তোমার খুবই পছন্দ হবে। কিছুক্ষণ পর হাফি সত্যি জিজিয়াকে সেই জায়গাতে নিয়ে এলো। যতদূর চোখ পড়ছিল শুধু ফুল আর ফুল। জায়গাটা সত্যি অবিশ্বাস্য সুন্দর ছিল। হাফি একটি ফুল তুলে জিজিয়া এর হাতে দিয়ে দিল। এরপর বলল, এটা তোমার জন্য। জিজিয়া লজ্জায় হালকা লাল হয়ে গেল। তারপর মৃদু হেসে হাফিকে ধন্যবাদ জানালো। অন্যদিকে হাফি এর বুক তখন জোরে জোরে ধুকপুক করছিল। কিনু আর সেভিলের পর অবশেষে আমাদের প্রিয় হাফিও নিজের ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছে। শুধু হাফি নয়, জিজিয়াও তাকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে সেখানে হাজির হয় জিজিয়া এর বড় বোন হংইয়ান। এসেই সে হাফিকে জিজ্ঞেস করলো, তুমি জিজিয়াকে এখানে নিয়ে এসেছো কেন? তোমার আসল উদ্দেশ্য কি? তখন জিজিয়া তাড়াতাড়ি নিজের বোনকে বুঝিয়ে বলল, হাফি মানুষটা খারাপ নয়। একজন গড কিং আমার উপর আক্রমণ করেছিল। হাফি আমার জীবন বাঁচিয়েছে এবং আমাকে এখানে নিয়ে এসেছে। তখনই হঠাৎ হাফি টেলিপ্যাথি এর মাধ্যমে কিনুর একটি মেসেজ পায়। কিনু বলছিল, তাড়াতাড়ি চলে এসো, আমার স্ত্রী সন্তান জন্ম নিতে চলেছে। এ খবর শুনে হাফি উত্তেজনায় লাফিয়ে ওঠে। সত্যি ছেলে নাকি মেয়ে? সে এত জোরে বলছিল যে জিজিয়া অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। তারপর জিজ্ঞেস করলো, তুমি হঠাৎ কি বলছো? হাফি হেসে বলল, আমার বড় ভাই বাবা হতে চলেছে, তাই আমাকে এখনই যেতে হবে। পরে আমি তোমার প্যালেসে তোমার সঙ্গে দেখা করতে আসবো। কিন্তু জিজিয়া খুব দুঃখের সাথে বলল, আমাকে ক্ষমা করো, প্যালেস মাস্টার আমাদের প্যালেসের লোকেশন কাউকে জানাতে নিষেধ করেছে। হাফি আসলো, কোনো সমস্যা নেই, ভাগ্যে যদি থাকে তাহলে আবার অবশ্যই দেখা হবে। একথা বলেই হাফি সেখান থেকে চলে গেল। জিজিয়া শুধু চুপচাপ দাঁড়িয়ে থেকে তার দিকে তাকিয়েছিল। তার চোখে স্পষ্ট কষ্ট ফুটে উঠছিল। এদিকে হংইয়ান তার মাথায় হালকা টোকা দিয়ে বলল, বোকামে, এভাবে অযথা মন হারিয়ে ফেলো না। এটা তোমার জন্য ভালো হবে না। তুমি তো জানোই ওই ছেলেটা খুব কাছাকাছি যাওয়ার
দেওয়া তোমার জন্য ভালো নয়। প্যালেস মাস্টার মোটেও এটা পছন্দ করবেন না। এইসব কথা শুনে জিজিয়া আরো মন খারাপ করে ফেললো। সে মনে মনে বলল, হাফি বিদায়, যদি ভাগ্যে লেখা থাকে তাহলে আমাদের অবশ্যই আবার দেখা হবে। এরপর সিন শিফট হয়ে কিনু এর ইউনিভার্সের জিয়াংল্যাং প্যালেসে চলে আসে। সেখানে কিনু, তার ভাইরা, তার বন্ধুরা এবং মাস্টার নিংয়াং সবাই জিয়াংলি এর কক্ষের বাইরে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিল। কিনু আর ধৈর্য ধরে রাখতে পারছিল না। সে উদ্বিগ্ন গলায় বলল, আমাকে ভেতরে গিয়ে দেখতে হবে জিয়াংলি ঠিক আছে কিনা। ঠিক তখনই হঠাৎ ভেতর থেকে নবজাগত শিশুর কান্নার শব্দ ভেসে এলো। সেই শব্দ শুনেই কিনু বিদ্যুৎ গতিতে ঘরের ভেতরে ছুটে গেল। ঘরের ভেতরে ঢুকেই কিনু এর দেখা হলো মিস বাইলিং এর সঙ্গে। কিনু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, জিয়াংলিং ঠিক আছে তো? বাইলিং হাসি মুখে তার দিকে তাকিয়ে জানালো, অভিনন্দন কিনু, মা এবং ছেলে দুজনই সুস্থ আছে। এ খবর শুনে কিনু সহ তার পুরো পরিবার আনন্দের গান গাইতে লাগলো। সবাই খুশিতে ভরে গেল। কিনু এর বাবা আনন্দে বলে ফেললো, আজ আমি দাদা হয়ে গেলাম। আর কিনু দ্রুত দৌড়ে ঘরের ভেতরে ঢুকে পড়লো। সেখানে সে জিয়াংলিকে দেখতে পেল। তার কোলে ছিল তাদের সদ্য জন্ম নেওয়া ছেলে। আর বাচ্চাটাকে দেখেই সত্যি ভীষণ কিউট লাগছিল। জিয়াংলি মৃদু হেসে কিনুকে জিজ্ঞেস করলো, আমাদের ছেলের নাম কি রাখবো? কিনু কিছুক্ষণ ভেবে বলল, ওর নাম কিনশি রাখবো। নামটা শুনে জিয়াংলি হাসলো। নামটা সত্যি সুন্দর ছিল। তারপর সে ভালোবাসা ভরা চোখে কিনশি এর দিকে তাকিয়ে বলল, এত বছর আমার গর্ভে থাকার পর অবশেষে তুমি পৃথিবীতে এলে কিনশি। কিন্তু কিনশিকে দেখে বেশ স্বাভাবিকই মনে হচ্ছিল। কিনু মনে মনে ভাবলো, এত বিশেষ একটা শিশুর মধ্যে নিশ্চয়ই কিছু আলাদা ব্যাপার আছে। তারপর সে ছেলের দিকে তাকিয়ে মজা করে বলল, চলো বাবা, পাপা বলো আমাকে। এটা শুনে জিয়াংলি হেসে বলল, কিনু তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ও তো এখনই জন্ম নিল, এত ছোট বাচ্চা কিভাবে কথা বলবে? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কিনু এর কথা শুনেই কিনশি তোতলানো কণ্ঠে প্রথমবার বলল, পাপা। এই শব্দ শুনে কিনু আর জিয়াংলি দুজনে আনন্দে আত্মহারা হয়ে গেল। কিনু সঙ্গে সঙ্গে বলল, এবার মামা বলো। আর অবিশ্বাস্য ব্যাপার হলো, কিনশি মামা বলে ফেললো। এ শুনে কিনু এর খুশির কোনো সীমাই রইল না। সে বুঝে গিয়েছিল কিনশি কোনো সাধারণ শিশু নয়, সে সত্যি এক্সট্রা অর্ডিনারি। কারণ তার জন্মের আগেই জিয়াংলি এর প্রেগনেন্সি অস্বাভাবিক দীর্ঘ সময় ধরেই চলছিল। এরপর কিনু সেই ফ্লেম অর্ব বের করলো, যেটা এক সেলেস্টিয়াল গড তার ছেলেকে দেওয়ার জন্য উপহার দিয়েছিল। অর্বটা বের হতেই কিনশি এর রক্তের এক ফোঁটা নিজের মধ্যেই টেনে নিল। এর মানে ছিল একটাই, সোর্স ফ্লেম অর্ব কিনশিকেই নিজের মাস্টার হিসেবে গ্রহণ করেছে। এ দেখে কিনু হেসে উঠল। তারপর অর্বটাকে কিনশি এর বডির ভেতরে পাঠিয়ে দিল। এখন থেকে এই ফ্লেম অর্ব তোমার সঙ্গেই বড় হবে কিনশি। এরপর কয়েক বছরের টাইম স্কিপ হয়ে যায়। কিনশি ধীরে ধীরে বড় হতে থাকে। কিনু নিজের ছেলেকে ভীষণ আদরে আর যত্নে বড় করছিল। একদিন কিনশি তার বাবার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা করছিল। আর মজার ব্যাপার হলো, কিনশি সেই প্রতিযোগিতা জিতেও যায়। কিন্তু দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে একটা বিস্টের স্ট্যাচু এর সামনে পৌঁছে যায়। স্ট্যাচুটা দেখে সে এতটা ভয় পেয়ে যায় যে দৌড়ে তার বাবার কাছে চলে যায়। এমনকি সে কান্নাও শুরু করে দেয়। কিনু শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না, ওটা আসল বিস্ট নয়, শুধু একটা স্ট্যাচু। আর এই বিস্টের সঙ্গে আমার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। কথা বলতেই কিনু নিজের সেই দুই পুরনো বন্ধুর কথা মনে করছিল, যারা তার জীবনের প্রথম বন্ধু ছিল। তারপর সে কিনশিকে নিয়ে আবার বৃষ্টি স্ট্যাচু এর সামনে চলে গেল। কিনু বলল, আজ বাবা তোমার অ্যাবিলিটি টেস্ট করব। চলো কিনশি, তোমার শক্তি আমাকে দেখাও। কিনশি নিজের পাওয়ার ব্যবহার করতেই স্ট্যাচুটা জীবিত হয়ে গেল। কিন্তু কিনু এখানে থামেনি। সে মোট 3টে বিস্ট বানিয়ে দিল। কিনশি অবশ্য একদম উৎসাহ নিয়ে যুদ্ধক্ষেত্রে নেমে পড়লো। 3টা বিস্ট একসাথে তাকে ঘিরে ফেললো। তারপর একই সময়ে আক্রমণ চালায়। কিন্তু কিনশি এর মুভমেন্ট ছিল অবিশ্বাস্য দ্রুত। সে লাফ দিয়ে মুহূর্তের মধ্যে আক্রমণ এড়িয়ে গেল। এরপর নিজের ফ্লেম বডি টেকনিক ব্যবহার করলো আর ফ্লেম অ্যাটাক দিয়ে বিস্টগুলোর উপর পাল্টা আঘাত আনলো। অর্থাৎ কিনশি এর মধ্যে ফ্লেম অ্যাবিলিটি ছিল। খুব দ্রুত সে দুটি বিস্টকে পরাজিত করে ফেললো। কিন্তু এখানে সমস্যা হলো, নিজের শক্তিতে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যাওয়ার কারণে সে তৃতীয় বিস্টের কথা ভুলেই গিয়েছিল। আর সেই বিস্ট পেছন থেকে আক্রমণ করতে যাচ্ছিলই, ঠিক তখনই কিনু নিজের পাওয়ার ব্যবহার করে বিস্টটাকে মাঝ আকাশে ফ্রিজ করে দিল। এটা দেখে কিনশি ভয় পেয়ে গেল। সে দৌড়ে বাবার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমি হেরে গেছি বাবা। কিনু তাকে কাঁধে তুলে নিয়ে মৃদু হেসে বলল, হারতে কোনো লজ্জা নেই। তুমি যদি বারবার না হারো তাহলে তুমি বুঝতে পারবে না তুমি কতটা উঁচুতে উঠতে পারবে। কথা বলতে বলতেই কিনু নিজের ছেলেকে নিয়ে ফিরে গেল। এরপর আমরা পরের দিনের সিন দেখতে পাই, কিনশি তখন একটা খেলনা নিয়ে খেলা করছিল। খেলতে খেলতেই সে নিজের বাবাকে বলল, আমি যখন বড় হব তখন খুব শক্তিশালী হব আর তোমাদের জন্য এর থেকে বড় একটা প্যালেস বানাবো। কিনু মুচকি এসে ছেলের কথা শুনছিল। ঠিক তখনই হঠাৎ আকাশে এক ঝলমলে আলো দেখা যাচ্ছিল। আর সে আলোর ভেতর থেকে আবির্ভূত হলো ফ্রিডম এক্সাল্টেড সেলেস্টিয়াল গড। তিনি আবারও কিনু এর সঙ্গে দেখা করতে এসেছেন। সামনে এসে তিনি বললেন, কিনু, আমাদের শেষ দেখা হওয়ার পর অনেক সময় পেরিয়ে গেল, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আকাশে আবারও আরেকটি আলো ঝলসে উঠলো। সে দেখে কিনু অবাক হয়ে বলল, এবার আবার কি আসছে? কারণ নতুন আগন্তুকের আওরা ছিল ভয়ঙ্কর মারাত্মক। হঠাৎ আকাশে বিশাল একটা ব্ল্যাক হোল তৈরি হলো। তারপর সে ব্ল্যাক হোল পোর্টালের ভেতর থেকে
ধীরে ধীরে একজন মানুষ বেরিয়ে আসলো। তার নাম ছিল লিমেং। লিমেং হলো সেকেন্ড ইউনিভার্স ক্রিয়েটর। আর তোমরা যারা জানো না, লিংমেং এর আসল নাম হলো লিয়ানলে ব্রুচ। তিনি কয়েলিং ড্রাগন সিরিজের মেন প্রোটাগনিস্ট। লিংমেং এর উপস্থিতি ছিল অসাধারণ। তিনি আসার সঙ্গে সঙ্গেই চারপাশে স্পেস পরিবর্তন হতে শুরু করলো। তার প্রতিটি পদক্ষেপের সঙ্গে স্পেস রিপেল হয়ে যাচ্ছিল। এটা অনুভব করেই কিনু অবাক হয়ে গেল। সে মনে মনে বলল, এই মানুষের ওরা অবিশ্বাস্য রকম ভয়ঙ্কর। আরে ওরা, আমি আগেও কথা অনুভব করেছি। এক্সাল্টেড সেলেস্টিয়াল মাউন্টেনের ডোরের ভেতর থেকেও একই রকম ওরা আসছিল। তার মানে সেই রিলিফ ডোর অন্য কোথাও থেকে নয়, এই লিমিংই তৈরি করেছে। কিনু তখন বিস্ময়ে তার দিকে তাকিয়েছিল। লিংমিং তার সামনে এসে হাসিমুখে বলল, হ্যালো, আমার নাম হলো লিংমেং। সঙ্গে সঙ্গে কিনু সম্মান জানিয়ে বলল, সিনিয়র লিংমেং। এরপর সে ফ্রিডম এক্সাল্টেড সেলেস্টিয়াল গডকেও গ্রিটিং জানালো। তখন ফ্রিডম এক্সাল্টেড সেলেস্টিয়াল গড বললেন, উনি হলেন আমার টিচার। আজ তিনি তোমাকে ব্যক্তিগতভাবেই অভিনন্দন জানাতে এসেছেন। এটা শুনে কিনু আরো বেশি শকড হয়ে গেল। ফ্রিডম এক্সাল্টেড সেলেস্টিয়াল গডের টিচার। এখন সে বুঝতে পারলো কেন লিংমেং এর ওরা এত ভয়ঙ্কর। এরপর লিংমেং হেসে বলল, আমাকে সিনিয়র বলে রাখতে হবে না, তুমি আমাকে সেকেন্ড ব্রাদার বলে রাখতে পারো। এটা শুনে কিংইউ খুশি হয়ে গেল। এরপর সে পরিচয় করিয়ে দিল, আমি হলাম কিনু, আর এটা হলো আমার ওয়াইফ জিয়াংলি, আর এটা হলো আমাদের ছেলে কিনছি। লিনমেং কিনসি এর দিকে তাকিয়ে হেসে বলল, বাচ্চাটা তো খুব কিউট। তারপর তিনি 2 আঙ্গুল তুলে কিনসি এর বডি এর ভেতরে থাকা সোর্স ফ্লেম অর্বের ওপর পাওয়ার প্রয়োগ করতে শুরু করলো। আর কয়েক সেকেন্ডের মাধ্যমেই অর্বটা পুরোপুরি রিফাইন হয়ে গেল। এরপর লিংমেং নিজের কাছে থাকা একটি স্পিয়ার বের করলো। তিনি বললেন, আমি এই স্পিয়ারটা তোমার ছেলেকে উপহার দিতে চাই। কিনসি তো সেটা পেয়ে দারুণ খুশি হয়ে গেল। কিন্তু কিনু অবাক হয়ে বলল, এটা তো টপ টিয়ার হংম্যাং ট্রেজার, এত মূল্যবান জিনিস আপনি ওকে দিচ্ছেন কেন? লিংমেং হেসে উত্তর দিল, চিন্তা করো না, এটা শুধু বাচ্চাদের খেলনা। আর এটা শুনে কিনু বাকরুদ্ধ হয়ে গেল, কারণ যে মানুষের টপ টিয়ার হংম্যাং ট্রেজারকে খেলনা বলছে, তার শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কল্পনা করার বাইরে। এরপর লিংমেং আবার বলল, আসলে আমি তোমাদের আরেকটা সুখবর দিতে এসেছি। কিনু, তোমার আরেকটা ছেলে হবে খুব শীঘ্রই। এ খবর শুনে কিনু আর জিংলি দুজনেই ভীষণ খুশি হয়ে গেল। আর কিনচি তো উত্তেজনায় লাফিয়ে উঠে বলল, যদি আমার ছোট ভাই হয় তাহলে আমি আমার সব খেলনা ওকে দিয়ে দিব। এটা শুনে লিংমেংও মুচকে এসে ফেললো। এরপর তিনি ফ্রিডম এক্সাল্টেড সেলেস্টিয়াল গডকে বললেন, তুমি আগে ফিরে যাও, আমি কিনু এর সঙ্গে একটু একান্তে বসে ড্রিঙ্ক করে আসছি। ফ্রিডম এক্সাল্টেড সেলেস্টিয়াল গড মাথা নেড়ে সেখান থেকে চলে গেলেন। পরে সিনে আমরা লিংমেং এবং কিনিউকে একসঙ্গে দেখতে পাই। লিংমেং বলছিল, তোমার নিউ ব্ল্যাক হোল ধীরে ধীরে এভলিউশনের মাধ্যমে হংম্যাং স্পেসে পরিণত হয়েছে, আর সেখান থেকে তোমার নিউ ইউনিভার্স জন্ম নিচ্ছে। কিনিউ হেসে বলল, তাহলে আপনি শুরু থেকে আমার নিউ ইউনিভার্স সম্পর্কে জানতেন? আমি তো ভাবতেই পারিনি যে কেউ এই ব্যাপারটা জানতে পারবে। এরপর দুজনে একটা জায়গায় বসে ওয়াইন পান করতে লাগলো। কিছুক্ষণ পর কিনিউ প্রশ্ন করলো, সেকেন্ড ব্রাদার, আপনি কি জানেন পরবর্তী এক্সাল্টেড সেলেস্টিয়াল গড কে হবে? লিংমেং একটু হেসে বলল, আমি সরাসরি উত্তর দিতে পারবো না, তবে একটা হিন্ট দিতে পারি। কেউ যত শক্তিশালী গড কিং হোক না কেন, শুধুমাত্র সেই ব্যক্তি এক্সাল্টেড সেলেস্টিয়াল গড হতে পারে যে এই ইউনিভার্সের জন্য সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন করবে। এটা শুনে কিনু ভীষণ অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করলো, তাহলে এক্সাল্টেড সেলেস্টিয়াল ব্যাটেলের কোনো অর্থই নেই? লিংমেং মাথা নেড়ে বলল, না, এরও খুব গুরুত্বপূর্ণ অর্থ আছে। এরপর তিনি কিনুকে গোপনে আরো কিছু কথা বললেন, যা আমাদের এখনো শোনানো হলো না। এভাবে গল্প করতে করতে তাদের সারা রাত কেটে গেল। ভোর হয়ে আসতেই লিংমেং দাঁড়িয়ে উঠে বলল, সূর্য উঠতে চলেছে, এখন আমার যাওয়ার সময় হয়েছে। পরের বার দেখা হলে আমরা আরো অনেকক্ষণ কথা বলবো। এ কথা বলেই লিংমেং কিনুকে বিদায় জানিয়ে চলে গেল। লিংমেং চলে যাওয়ার পর কিনু হাতে থাকা ওয়াইন কাপের দিকে তাকিয়ে গম্ভীর চিন্তায় ডুবে গেল। যে ব্যক্তি ইউনিভার্সের জন্য সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন করবে সেই এক্সাল্টেড সেলেস্টিয়াল গড হতে পারবে। তার মানে কে নতুন এক্সাল্টেড সেলেস্টিয়াল গড হবে সেটা আসলে ইউনিভার্স ক্রিয়েটর এর ইচ্ছার উপর নির্ভর করে। কিছুক্ষণ পর সে হালকা এসে বলল, তবে এইসব নিয়ে আমার মাথা ব্যথা করার কিছুই নেই। এক্সাল্টেড সেলেস্টিয়াল গডের পজিশনের প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমি আমার নিজের পথে এগিয়ে যাব, নিজেই নিজের ইউনিভার্স ক্রিয়েট করব। এরপর সিন শিফট হয়ে যায় আবার জিয়াংলাং প্যালেসে। এর মধ্যে আর কয়েক বছর কেটে গেছে। জিয়াংলি শান্তভাবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল, আর কিনু চোখ বন্ধ করে নীরবে দাঁড়িয়েছিল। ঠিক তখনই কিনসি তার স্ল্যাশ অ্যাটাক ব্যবহার করে পাশ থেকে কিনু এর উপর আক্রমণ চালিয়ে দিল। কিন্তু কিনু খুব সহজে অ্যাটাকটা ডজ করে ফেললো। এরপর সে কিনসিকে বলে, আবার অ্যাটাক করো। কিনসি আবারও একই স্ল্যাশ অ্যাটাক ব্যবহার করলো, কিন্তু এবার কিনু সেটা ইজিলি ডজ করে দেয়। তারপর কিনু তাকে বুঝিয়ে বলে, এই ধরনের অ্যাটাক বারবার করা ঠিক না, তোমার অ্যাটাক প্রেডিকশন করে এনিমি তোমাকে সহজেই ধরে ফেলবে। এরপর কিনসি দ্রুত সামনে এসে বাতাসে লাফ দেয়। ঠিক আছে ফাদার, তাহলে এবার এই স্পেলটা দেখুন। বলেই সে আকাশে একটা ব্লু ফরমেশন অ্যাক্টিভ করে। ফরমেশন থেকে একের পর এক ফ্লেম অ্যাটাক বের হতে শুরু করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। কিনু সহজে সব অ্যাটাক ডজ
ডজ করে ফেলে। তারপর সে বলে, তোমার ফ্লেম পাওয়ার সত্যি অনেক স্ট্রং, কিন্তু শুধু পাওয়ার থাকলে হবে না, অ্যাকুরেসি ও ইকুয়ালিটি ইম্পর্টেন্স। টার্গেট ঠিকমতো হিট করতে না পারলে পাওয়ারের কোনো ভ্যালু থাকে না। এরপরও ট্রেনিং চালাতে থাকে। হঠাৎ কিনসি আবার বাতাসে লাফ দিয়ে নিজের ফ্লেম ফনিক্স অ্যাটাক রিলিজ করলো। ফাদার, এবার এটা দেখুন। কিন্তু কিনো নিজের একটা থাপ্পড় মেরেই ফ্লেম ফনিক্সটাকে ধ্বংস করে দিল। এরপর হালকা হেসে বলল, হ্যাঁ, এই অ্যাটাকটা আগের থেকে বেটার, কিন্তু এটাকে আরো স্ট্রঙ্গার করতে হবে, কারণ তুমি অলরেডি হেভেনলি গড লেভেলে পৌঁছে গেছো। নিজের বাবার কাছ থেকে এই প্রশংসা শুনে কিনসি অনেক খুশি হয়ে যায়। সে উচ্ছ্বাসিত হয়ে কণ্ঠে বলে, আমি বড় হয়ে আপনার মতোই পাওয়ারফুল হব। কথাটা বলেই সে নিজের মায়ের দিকে দৌড়ে চলে যায়। এই সময়ে স্যাবেল চিন্তিত মুখে কিনুর সামনে এসে দাঁড়ায়। কিনু জিজ্ঞেস করলো, স্যাবেল, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? স্যাবেল উত্তর দিল, হাফিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছি না সে কোথায় গিয়েছে। এটা শুনে কিনু বলল, ঠিক আছে, আমি তাকে খুঁজে দেখছি। এরপর সে পুরো ডিভাইন রিলমে স্ক্যান করতে শুরু করে। সিন শিফট হয়ে ব্লাড সি তে চলে আসে। এখানে দেখা যায় হাফি জিজিয়ার সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু জিজিয়া তার সামনে দাঁড়ানোর বদলে নিজের বোন হং ইয়ানের সঙ্গে মিলে তাকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে। হং ইয়ান নিজের রিবেন টেকনিক ব্যবহার করে হাফিকে আটকে রাখার চেষ্টা করছিল, কিন্তু সহজে সে মুক্ত হয়ে যায়। অবশেষে সে জিজিয়ান এর সামনে দাঁড়ায়। তারপর ব্যথা ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি আমার কাছ থেকে এভাবে পালিয়ে যাচ্ছ কেন? শেষবার যখন আমি তোমার কাছে থেকে বিদায় নিয়েছিলাম তখন তো সব ঠিকই ছিল। কিন্তু জিজিয়া কোনো ব্যাখ্যা না দিয়ে বলে, আমাকে ভুলে যাও, আমরা কখনো এক হতে পারবো না। হাফি এটা মেনে নিতে রাজি নয়। কেন, কি হয়েছে এমন? আমরা তো একে অপরের কাছে ফিরে আসার প্রমিস করেছিলাম। তখন জিজিয়া নিজের হাতে থাকা স্লিক সেল মার্ক দেখিয়ে বলে, আমরা ব্লাড সি প্যালেসের সদস্য, আমাদের কোনো স্বাধীনতা নেই। প্যালেস মাস্টার যদি আমাদের ব্যাপারে জানতে পারেন তাহলে ভয়ঙ্কর কিছু ঘটবে, তাই তুমি এখান থেকে চলে যাও। কিন্তু হাফি বরাবরের মতো স্টারবান ছিল। সে নিজের স্টাফ বের করে রাগান্বিত কণ্ঠে বলে, ব্লাড সি কুইন, ব্লাড সি প্যালেস, আমার কিছু যায় আসে না, আমি কাউকে ভয় পাই না। যে আমার আর জিনিয়ার মাঝখানে আসবে আমি তাকে মেরে ফেলবো। এ কথা বলে সে ব্লাড সি প্যালেসের দিকে তাকিয়ে একটা পাওয়ারফুল অ্যাটাক লঞ্চ করে। ঠিক তখনই ব্লাড সি এর গভীর থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে, বেয়াদব, তুমি কি মরতে চাও? পরে মুহূর্তে ব্লাড সি ফেটে যায় আর সেখান থেকে বেরিয়ে আসে প্যালেস মাস্টার ব্লাড সি কুইন। ব্লাড সি কুইন সামনে আসতেই জিজিয়া আর হংয়ান ভয়ে দ্রুত তাকে গ্রিট করে, কিন্তু কুইনের মুখে কোনো দয়া ছিল না, বরং সে প্রচন্ড রাগে ছিলেন, কারণ প্যালেসের রুলস ভেঙে তারা একজন আউটসাইডারকে ব্লাড সিতে নিয়ে এসেছে। রাগে মাথায় ব্লাড সি কুইন একটা ওয়াটার ওয়েভ অ্যাটাক ছুড়ে মারলেন। তবে হাফি দ্রুত জিজিয়া এবং হংয়ানের সামনে এসে অ্যাটাক থেকে তাদেরকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে দূর থেকে কিনিউ আর স্যাবেল সবকিছু দেখছিল। স্যাবেল ফিস ফিস করে বলল, এই ব্লাড সি কুইনকে তো ভীষণ ডেঞ্জারাস লাগছে। কিনিউ এর মুখ তখন গম্ভীর হয়ে গেল, কারণ সে ব্লাড সি কুইনের সাথে আগেও দেখা করেছে। সে খুবই ভালো করে জানতো এই নারী কতটা টেরিফারিং পাওয়ার রাখে। তার মনে হলো হাফি এবার সত্যি বিপদে পড়বে, কিন্তু হাফির মধ্যে কোনো ভয় ছিল না। সে উল্টো কুইনের দিকে স্টাফ তাক করে বলল, তাহলে তুমি সেই ব্লাড সি কুইন যে আমার আর জিজিয়ার মাঝখানে দাঁড়িয়ে আছো? একথা শুনে জিজিয়ার মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেল। সে দ্রুত কুইনের সামনে নত হয়ে বলল, প্যালেস মাস্টার, তাকে ক্ষমা করে দিন, ও জানে না ও কি বলছে। কিন্তু ব্লাড সি কুইন ঠান্ডা এসে বললেন, ক্ষমা? তোমরা প্যালেসের রুল ভেঙেছো, তোমাদের জীবন তো আগে মৃত্যুদণ্ডের পাশে, আর এখন তুমি একজন আউটসাইডারকে বাঁচানোর চেষ্টা করছো? তার ভয়ঙ্কর আচার দিকে ছড়িয়ে পড়তে থাকে, কারণ তিনি ছিলেন গড কিং থার্ড স্টেপের একজন কাল্টিভেটর। সেই প্রেশার অনুভব করেই হাফির বুক কেঁপে উঠলো। সে এবার বুঝতে পারলো তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কতটা ভয়ঙ্কর। ব্লাড সি কুইন জিজিয়ার দিকে তাকিয়ে বলল, একজন আউটসাইডারকে ভালোবাসার অপরাধে তোমাকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হবে। তারপর হংয়ানের দিকে তাকিয়ে বলল, আর তুমি সব জানার পরও রিপোর্ট করনি, তাই তোমাকে 1000 বছরের ইমপেরিশমেন্ট দেওয়া হবে। এরপর কুইন নিজের রিবেন ওয়েপেন রিলিজ করে। রিবেন দুটো সাপের মতো ছুটে গিয়ে জিজি আর হুয়াং এর দিকে চলে যায়, কিন্তু হাফি সামনে এসে নিজের স্টাফ দিয়ে রিবেন দুটোকে ব্লক করে দেয়। তারপর দৃঢ়কণ্ঠে বলে, আমি থাকতে কেউ তাদেরকে নিয়ে যেতে পারবে না। এ বলেই সে ব্লাড সি কুইনের দিকে অ্যাটাক চালিয়ে যায়, কিন্তু কুইন শুধু একটা আঙুল তুললেন। পরের মুহূর্তে হাফি কয়েকশো মিল দূরে গিয়ে ছিটকে বলল। ব্লাড সি কুইন ঠান্ডা গলায় বলল, এত তাড়াহুড়ো করছো কেন? আমি তোমাকে ভুলিনি, তুমিও মরবে। তুমি কিভাবে ভাবলে যে তুমি আমার সামনে দাঁড়াতে পারবে? এটা ঠিক যেন একটা পিঁপড়া আর একটা বিশাল গাছকে নড়ানোর চেষ্টা করছে। এরপর কুইন নিজের ব্লাড স্লেভ আর্মি সামান করলো। প্রথমে দুজন হাইগ্রেড হেভেনলি গডকে ব্লাড সি কুইন হাফির দিকে দিয়ে পাঠালো, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হাফি নিজের স্টাফ ব্যবহার করে দুজনকে মুহূর্তের মধ্যে হত্যা করে ফেললো। এই দৃশ্য দেখে ব্লাড সি কুইন পর্যন্ত সারপ্রাইজ হয়ে গেল। অসম্ভব, সে তো শুধু হাইগ্রেড হেভেনলি গড, তাহলে একা দুজনকে কিভাবে মেরে ফেললো? এরপর তার নজর ফলে হাফির স্টাফের দিকে। সঙ্গে সঙ্গে সে বুঝে গিয়েছে এটা কোনো সাধারণ ট্রেজার নয়, এটা একটি ফার্স্ট গ্রেড সোল অরিজিন ট্রেজার। কুইনের চোখে তখন লোভ জ্বলে ওঠে। তিনি সঙ্গে সঙ্গে নিজের গড কিং লেভেলের ব্লাড স্লেভকে ব্যাটেলে পাঠিয়ে দেয়। এবার শুরু হয় ভয়ঙ্কর ক্লাশ। গড কিং, ব্লাড স্লেভ আর হাফির মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়ে যায়। স্টাফ আর সর্ড এর সংঘর্ষে
চারপাশে স্পেস কাঁপতে শুরু করে। জিজিয়া উদ্বিগ্ন হয়ে পড়ল। সে কুইনের সামনে কেঁদে বলল, মাস্টার প্লিজ হাফিকে ছেড়ে দিন, আমি যে কোনো শাস্তি মেনে নেব। কিন্তু কুইনের লক্ষ্য একটাই, তার চোখ পুরোপুরি আটকে গেছে ফার্স্ট গ্রেড সোল অরিজিন ট্রেজারের উপর। অবশেষে তিনি নিজে অ্যাকশন নিলেন। একটা টাইম স্টপ টেকনিক ব্যবহার করে হাফিকে মাঝ আকাশে ফ্রিজ করে দিল। তার শট সরাসরি হাফির হৃদয়ের দিকে নেমে আসলো। ঠিক তখনই জিজিয়া নিজের জীবন বাজি রেখে হাফির সামনে ঝাঁপিয়ে পড়ল। সে নিজের শরীর দিয়ে অ্যাটাকতে আটকাতে চাইছিল, কিন্তু সোর্ড আঘাতের আগ মুহূর্তেই হঠাৎ পুরো অ্যাটাকে মাঝখানে আকাশে ফ্রিজ হয়ে গেল। সবাই হতবাক হয়ে গেল। এরপর আকাশ থেকে এক পরিচিত ফিগার ধীরে ধীরে নেমে আসলো। কিনু এখানে এসে গেছে। হিরোয়ের মতো এন্ট্রি নিয়ে সে নিজের পাওয়ার ব্যবহার করে গড কিং ব্লাডস্লোপকে এক ধাক্কায় দূরে ছুঁড়ে ফেলে দিল। টাইম স্টপও ভেঙে গেল। হাফি মুক্ত হয়ে জিজিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? যদি বড় ভাই সময় মতো না আসতো তাহলে তুমি সত্যি মারা যেতে। অন্যদিকে ব্লাডসি কুইন কিনুকে চিনে ফেললো। তুমি সেই ব্যক্তি না যে একবার আমার টাইম স্টপ থেকে বেঁচে গিয়েছিলে? আমি ভাবিনি তুমি আবার এখানে আসার সাহস করবে। কিনু শান্ত গলায় বলল, তুমি আসলে কি চাও? কুইন সরাসরি স্টাফের দিকে তাকিয়ে বলল, তোমার ভাইয়ের হাতে থাকা সোল হরিজন ট্রেজার আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে আর তোমাদের সবাইকে চলে যেতে দিব। কিনিও হালকা এসে বলল, আমাকে কেউ আটকাতে পারে না, আমি চাইলে তোমার অনুমতি ছাড়াই এখান থেকে চলে যেতে পারি। এটা শুনে কিনের ধৈর্য শেষ হয়ে গেল। সে দাঁড়িয়ে বললেন, তাহলে আমি তোমার মিস্টিক সিটি ধ্বংস করে দেব। কিন্তু কিনিও একটু ভয় পেল না। সে বলল, চলো একটা বেট করি, আমি জিততে পারলে জিজি আর হংহুয়াকে মুক্ত করে দেবে। কুইনের ঠোঁট বেঁকে গেল। আর আমি জিতে গেলে তাহলে তোমাদের ওই ফার্স্ট গ্রেড 16 জন ট্রেজার আমাকে দিয়ে দিবে। কিনু হেসে উত্তর দিল, তুমি আসলে ট্রেজারের জন্যই এত কিছু করছো তাই না? কুইন বলল, অবশ্যই, এই ট্রেজার থাকলে এক্সাল্টেড সেলেস্টিয়াল ব্যাটেলে আমি কাউকে ভয় পাবো না। তখন কিনু আরো অবাক হয়ে বলল, আমি হারলে শুধু এটা নয়, তোমাকে আরেকটা টপ গ্রেড 16 জন ট্রেজার দিব। ব্লাডসি কুইন বিশ্বাসই করতে পারছিল না। সে গর্জে উঠল, তুমি কি আমাকে বোকা ভেবেছো? তোমার কাছে আরেকটা টপ গ্রেড 16 জন কিভাবে থাকে? কথাটা শেষ করেই কুইন নিজের স্পিয়ার তুলে অ্যাটাক করতে এগিয়ে গেল। কিনু সঙ্গে সঙ্গেই আইস ট্র্যাপ টেকনিক ব্যবহার করলো, কিন্তু ব্লাডসি কুইন একটা ব্লাডি ওয়াটার টর্নেডো তৈরি করে মুহূর্তের মধ্যেই ট্র্যাপ ভেঙে ফেললো। তারপর বিশাল টর্নেডো সরাসরি কিনুর দিকে ছুটে গেল। কিনু দ্রুত একটা আইস শিল্ড তৈরি করে অ্যাটাকটা ব্লক করলো। কুইন ঠান্ডা হেসে বলল, এতটুকুই তোমার ক্ষমতা? কিনু তখন ধীরে ধীরে নিজের সেলেস্টিয়াল স্পিয়ার বের করলো। না, এটা তো মাত্র শুরু। আর যখন ব্লাডসি কুইন তার হাতে থাকা আরেকটি টপ গ্রেড 16 জন ট্রেজার দেখে, তখন তার চোখে আর কয়েক গুণ লোভ বেড়ে যায়। ব্লাডসি কুইন তখন পানির ভেতর থেকে একটা ডিভাইন ট্রিডেন্ট বের করে, যাতে সেটা ব্যবহার করে কিনুকে এক এটাকে মারতে পারে। কিন্তু কিনু একটুও বিচলিত হলো না। সে নিজের সেলেস্টিয়াল স্পেয়ার ব্যবহার করে ডিভাইন ট্রাইডের অ্যাটাক সহজে ব্লক করে দিল, এমনকি সেটাকে ডিফ্লেক্ট করে দূরে সরিয়ে দিল। এটা থেকে ব্লাডসি কুইন বলল, মনে হচ্ছে আমি তোমাকে একটু বেশি আন্ডার এস্টিমেট করেছিলাম, এবার আমাকে সিরিয়াস হতে হবে। একথা বলেই সে ধীরে ধীরে ব্লাডসি এর ভেতরে ডুবে যেতে শুরু করলো। এরপর ব্লাডসি কুইন এর শক্তি ব্যবহার করে সে নিজের এলিমেন্টারি বডি আর্ট টেকনিক অ্যাক্টিভ করলো। মুহূর্তের মধ্যে তার বডি বিশাল আকারে ধারণ করলো। শুধু তার সাইজে নয়, তার ফিজিক্যাল স্ট্রেংথও কয়েক গুণ ইনক্রিজ হয়ে গেছে। ইন্টারনাল বডি তৈরি হওয়ার পর ব্লাডসি কুইন নিজের মুখ থেকে একটা ভয়ঙ্কর অ্যাটাক কিনুয়ের দিকে লঞ্চ করে দিল। অ্যাটাকটা এত দ্রুত ছিল যে কোনো সাধারণ গড কিং রিয়েক্ট করার সুযোগও পেত না। কিন্তু কিনু সঙ্গে সঙ্গে নিজের ক্লোন সামন করলো, আর ক্লোনই সে অ্যাটাকটা ব্লক করে দিল। এ দেখে ব্লাডসি কুইন হেসে বলল, ওহ, তাহলে তোমার একটা ক্লোনও আছে, কিন্তু এতে আমার কিছু হবে না। এরপর সে নিজের ট্রেডিয়েন্ট ঘুরিয়ে একের পর এক স্ল্যাশ অ্যাটাক তৈরি করতে শুরু করলো। শুধু স্ল্যাশ অ্যাটাকই নয়, সে একই সাথে 1000 ব্লাড সোল আর্ট টেকনিকও ব্যবহার করছিল। কিন্তু কিনু আর তার ক্লোন অবিশ্বাস্য স্পিডে মুভ করে তার সব অ্যাটাক ডজ করে যাচ্ছিল। ঠিক তখনই কিনু এর ক্লোন ব্লাডসি এর অনেক কাছাকাছি চলে যায়। এই সুযোগটা অপেক্ষায় ছিল ব্লাডসি কুইন। হঠাৎ সে ব্লাডসি এর ভেতর থেকে একটা বিশাল ব্লাড পাম্প সামান করলো। ব্লাড পাম্প মুহূর্তেই ক্লোনটাকে ঝাপড়ে ধরলো। একটা ব্লাড প্রিজনে কনভার্ট হয়ে গেল সেটা। ব্লাডসি কুইন মনে করলো এবার ধরা পড়েছো, এখন আর পালাতে পারবে না। কিন্তু সে কিনু এর ক্লোন সম্পর্কে কিছুই জানতো না, কারণ ক্লোনের কাছে ছিল ফ্রিজিং অ্যাবিলিটি। ক্লোন সঙ্গে সঙ্গে ব্লাড প্রিজন তাকে ফ্রিজ করে দিল। তারপর এক ঝটকায় পুরো প্রিজন শাটার করে বেরিয়ে এলো। বের হয়ে এসে অসংখ্য আইস ক্রিস্টাল অ্যাটাক তৈরি করে ব্লাডসি কুইনের দিকে ছুড়ে মারলো। অ্যাটাকগুলো ব্লক করার জন্য ব্লাডসি কুইন নিজের চারপাশে একটা ব্যারিয়ার তৈরি করলো। তারপর অবহেলা সুরে বলল, এই চিপ অ্যাটাক দিয়ে আমাকে আটকাতে পারবে না। সে এটা বলেই সে ক্লোন কে পেছনে ঠেলে দিল। কিন্তু আসল সারপ্রাইজ তখনও বাকি ছিল। হঠাৎ কিনো এর ক্লোন পুরো ব্লাডসিটাই ফ্রিজ করে দিল। শুধু ব্লাডসি নয়, ব্লাডসি কুইনও বরফে আটকা পড়লো। এ দেখে ব্লাডসি কুইন প্রচন্ড রেগে গেল। সে নিজের পাওয়ার আনলিশ করেই বরফটাকে ভেঙে ফেললো। তারপর নিজের ট্রেডিয়েন্ট নিয়ে ক্লোনের উপর
একের পর এক অ্যাটাক শুরু করলো। কিনু এর ক্লোন সব অ্যাটাকগুলো দশ করতে করতে ব্লাডসি কুইনের দিকেই এগোতে শুরু করলো। এই সময় সে নিজে পাঁচ রেডি করলো, অন্যদিকে ব্লাডসি কুইন ও তার পাঁচ প্রস্তুত করলো। এরপর দুজন একসাথে পরস্পরের দিকে পাঁচ ছুড়ে মারলো। সংঘর্ষ এতটা ভয়ঙ্কর ছিল যে চারপাশে স্পেস পর্যন্ত কেঁপে উঠলো। ভয়ঙ্কর প্রেসার ওয়েভ চারদিকে ছড়িয়ে পড়লো। ধাক্কায় ক্লোন আর ব্লাডসি কুইন দুজনে পেছনে ছিটকে পড়লো। কিন্তু এরপর দেখা গেল কিনু এর ক্লোন ধীরে ধীরে এনার্জিতে কনভার্ট হয়ে ডিসিপেয়ার হয়ে গেল। অন্যদিকে ব্লাডসি কুইনের ইন্টারনাল বডিও শ্যাটার হয়ে গেল। সে আবার নিজের নর্মাল ফর্মে ফিরে এলো। তারপর সে আস্তে আস্তে বলল, কিনু তোমার ক্লোন তো খুব স্পেশাল কিছু নয়, তবে স্বীকার করতে হবে তুমি আমাকে ইমপ্রেস করেছো। ক্লোন পুরোপুরি এনার্জিতে কনভার্ট হয়ে গেলেও কিনু সেটা আবার নিজের বডিতে অ্যাবজর্ব করে নেয়। এরপর ব্লাডসি কুইন বলল, কিনু তুমি সত্যি ট্যালেন্টেড, কিন্তু এবার এই খেলা এখানে শেষ করা যাক। কথা শেষ করেই সে নিজের টাইম স্টপ টেকনিক ব্যবহার করলো। মুহূর্তের মধ্যে কিনু আর হাউফি দুজনে ফ্রিজ হয়ে গেল, কারণ এটা ছিল গড কিং লেভেলের অন্যতম ভয়ঙ্কর টেকনিক। কিন্তু পরের মুহূর্তেই কিনু টাইম স্টপ টেকনিক ভেঙে ফেললো। মুখে হালকা হাসি এনে ব্লাডসি কুইনের দিকে নিজের প্রেসার রিলিজ করতে লাগলো। এটা দেখে ব্লাডসি কুইন হতবাক হয়ে গেল। অসম্ভব, তুমি আমার টাইম স্টপ টেকনিক কিভাবে ভাঙলে? এটা তো ইম্পসিবল। কিন্তু সে হাল ছাড়লো না, আবার ব্লাডসি এর ভেতরে জাম দিয়ে বলল, ঠিক আছে, এবার তুমি আমার এই এটা কিভাবে হ্যান্ডেল করো দেখি। কথা শেষ হতে আকাশ থেকে লাল রঙের ঠান্ডার চমকাতে শুরু করলো। স্পষ্ট বোঝা যাচ্ছিল ভয়ঙ্কর কিছু আসতে চলেছে। কিনুও সেটা চেঞ্জ করে ফেলেছিল। তাই সে হাউফিকে বলল, হাউফি তুমি জিজিয়া আর হংয়াংকে নিয়ে এখান থেকে চলে যাও, আমি পরে তোমাদের সাথে জয়েন করব। কিন্তু তখনই ব্লাড সি এর ভেতর থেকে কুইন বলে উঠলো, পালিয়ে গিয়ে কি লাভ হবে? ওদের শরীরে ব্লাড সিল মার্ক লাগানো আছে। পৃথিবীর যে কোনো প্রান্তে চলে গেলেও আমি শুধু একটা চিন্তার মাধ্যমে তাদেরকে মেরে ফেলতে পারবো। একথা শুনেই কিনু চিন্তায় পড়ে গেল। সে বুঝতে পারলো জি আর হংয়াংকে এখান থেকে নিয়ে পালানোর কোনো লাভ নেই। ব্লাডসি কুইনের মার্ক থাকার কারণে সে যে কোনো সময় চাইলে তাদেরকে মেরে ফেলতে পারবে। তাই কিনু জোর করে বলল, ব্লাডসি কুইন থামো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এটা শুনে ব্লাডসি কুইন জবাব দিল, তাহলে কি তুমি আমাকে সেই টপ গ্রেড সোলো রিজন ট্রেজার দিতে রাজি হয়ে গেছো? কিনু কিছু বলার আগে হঠাৎ আকাশের উপর থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। সেই কণ্ঠ ব্লাডসি কুইনকে তার আসল নাম ধরে রাখলো, জিয়ান প্লিজ কিনুকে আর হাফিকে সেখান থেকে যেতে দাও, বেশি ঝামেলা করো না, ওদের ওই দুই মেয়েকে নিয়ে যেতে দাও। কথাটা বলে সে কণ্ঠ মিলিয়ে গেল। এই কণ্ঠ শুনে ব্লাডসি কুইন হঠাৎ চুপ হয়ে গেল। তার চোখে যেন এক ধরনের ইমোশন ফুটে উঠলো। সে ধীরে ধীরে বলল, এত বছর পর তুমি আমার সাথে কথা বলতে এসেছো, আর সেটা শুধু এই কথা বলার জন্য? এখানে আমরা জানতে পারি এই কণ্ঠ আর কারো নয়, বরং আনফেডাড এক্সাল্টেড সেলেস্টিয়াল গড জাও ইয়াও এর। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো জাও ইয়াও শুধু ব্লাডসি কুইনের মাস্টারই নয়, ব্লাডসি কুইন তাকে ভালোবাসতো। কিন্তু কিছুক্ষণ নীরব থাকার পর ব্লাডসি কুইন কিনুকে বলল, কিনু আমি তোমার বিরুদ্ধে আর কিছু করব না, তবে শর্ত একটাই, তুমি আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবে না। তুমি তোমার ভাইকে নিয়ে এখান থেকে চলে যাও, জিজিয়া আর হংয়াংকেও সঙ্গে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। আজ থেকে ওরা দুজন সম্পূর্ণ ফ্রি। একথা বলেই ব্লাডসি কুইন আকাশে একটা পোর্টাল খুললো। তারপর সেই পোর্টাল দিয়ে ভেতরে ঢুকে সেখান থেকে চলে গেল। ওদিকে ব্লাডসি প্যালেসের মার্ক, জিজিয়া ও হং ইয়াং এই শরীর থেকে অদৃশ্য হয়ে গেল। সবকিছু এত দ্রুত ঘটে যাওয়ায় হাউফি পুরোপুরি হতবাক হয়ে গেল। সে কিনুয়ের দিকে তাকিয়ে বলল, বিগ ব্রাদার এটা কি হলো? হঠাৎ করে তার মাইন্ড চেঞ্জ হয়ে গেল কিভাবে? কিনু মাথা নেড়ে বলল, আমিও জানি না, তবে ভালো বিষয় হলো এখন তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। একথা শুনে জিজিয়া আর হাউফে একে অপরের দিকে তাকিয়ে হাসলো। পরের মুহূর্তে হাউফে এগিয়ে গিয়ে জিজিয়াকে জড়িয়ে ধরলো। দূর থেকে সেটা দেখে কিনু হেসে বলল, হাউফি মনে হচ্ছে তোমার আমাকে অনেক কিছু এক্সপ্লেন করতে হবে, তোমাদের দুজনের পুরো স্টোরি আমাকে শোনাতে হবে। এরপর সিন শিফট হয়ে আবার চলে আসে কিনু এর প্যালেসে। সেখানে কিনু তার মাস্টার জিয়াংলাং এর সঙ্গে কথা বলছিল। কিন্তু কিনু বলল, মাস্টার গতকাল ব্লাডসি কুইনের সাথে ফাইট করার সময় আমি বুঝতে পেরেছি যে সে ভয়ঙ্কর শক্তিশালী। আমার মনে হয় তার পাওয়ার প্রায় আজুরা গড কিং এর সমান। আপনি কি জানেন ব্লাডসি কুইনের অরিজিন কি? জিয়াংলান কিছুক্ষণ চুপ থাকার পর বলল, ব্লাডসি কুইনের আসল নাম হলো জিয়ান। অনেক বছর আগে সে জাওইয়া গড কিং এর সঙ্গে ছিল। তারা দুজনের আগের এক্সাল্টেড সেলেস্টিয়াল গড কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল। সেই কম্পিটিশনের সময় তাদের অনেক স্ট্রাগল করতে হয়েছিল। আর কম্পিটিশন শেষ হওয়ার পর জিয়ান সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। এটা শুনে কিনু এর হঠাৎ সবকিছু পরিষ্কার হয়ে গেল। সে বলল, তাহলে একটু আগে যে জাওইয়া আমাদেরকে ছেড়ে দিতে বলেছিল সেই বর্তমানে আনফেডাড এক্সাল্টেড সেলেস্টিয়াল গড। জিয়াং মাথা নাড়লেন। তবে কিনু এর মনে একটা প্রশ্ন ছিল, কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, আনফেডাড এক্সাল্টেড সেলেস্টিয়াল গড আমাদের সাহায্য করলেন কেন? জিয়াংলান বললেন, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তবে আমি একটা বিষয় জানি, খুব শীঘ্রই ফার্স্ট এক্সাল্টেড সেলেস্টিয়াল ট্রেজার অ্যাপের হতে চলেছে। তাই 3 দিনের মধ্যে আমি এক্সাল্টেড সেলেস্টিয়াল মাউন্টেনে ফিরে যাব। এটা বিশাল একটা অপরচুনিটি, আমরা কোনোভাবে এটা ইগনোর করতে পারি না। কিনু সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে মাস্টার, আপনার যেখানে যেভাবে সাহায্য দরকার হবে আমি সবসময় প্রস্তুত থাকবো। অন্যদিকে
থেকে জাও এম্পেরর এবং জিয়াং এম্পেরর এই বিষয় নিয়ে প্ল্যানিং করছিল, কারণ তারা জানতো ফার্স্ট এক্সাল্টেড সেলেস্টিয়াল ট্রেজার খুব শীঘ্রই অ্যাপিয়ার হতে চলেছে। জাও এম্পেরর জিয়াং এম্পেররকে এক্সাল্টেড সেলেস্টিয়াল গড বানাতে সাহায্য করার জন্য রাজি হয়েছিল, তবে তার একটা শর্ত ছিল। সে বলল, জিয়াং এম্পেরর যখন এক্সাল্টেড সেলেস্টিয়াল গড হবে তখন কিনিউকে মেরে ফেলতে হবে, আর জিয়াং লিকে কিনিউ এর কাছ থেকে আলাদা করে জাও জিয়ান এর সঙ্গে বিয়ে দিতে হবে। জিয়াং এম্পেরর এই শর্ত মেনে নিল। এরপর সে নিজের প্ল্যান এক্সপ্লেন করতে শুরু করলো। আজুরা গড কিং অত্যন্ত শক্তিশালী, সরাসরি তার সাথে ফাইট করতে খুব কষ্ট হবে, তাই আমাদের প্ল্যান হলো ফার্স্ট ট্রেজার তাকে দিয়ে দেওয়া, তাহলে আমরা সহজে সেকেন্ড ট্রেজার এবং থার্ড ট্রেজার পেয়ে যাব, আর আমাদের পথে শুধু একটাই বাধা থাকবে। সেই নাম বলার আগেই জাও এম্পেরর হেসে বলল, কিনিউ এর চিন্তা করো না, সে খুব শীঘ্রই মারা যাবে, তার মৃত্যু হবে এতটাই ভয়ঙ্কর যা দেখে কেউ কল্পনা করতে পারবে না। এই ভয়ঙ্কর কথার মাধ্যমেই আমাদের এই এপিসোড এখানে সমাপ্তি হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর আমি চেষ্টা করব তোমাদের জন্য এই সিরিজের ভিডিওগুলো অনেক তাড়াতাড়ি এক্সপ্লেন করার। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।